আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা। আমাদের ক্লাসটা শুরু করতে একটু 2-4 মিনিট দেরি হয়ে গেল, সেটার জন্য প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি। কিন্তু তোমরা আগে বলো যে এমন একটা বৃষ্টির দিনে তোমরা সবাই কেমন আছো? আজকে একটা ছুটির দিন, শনিবার, তারপরে আমরা ক্লাস করাই শিখতে। তোমরা সবাই কেমন আছো জানতে চাই। সবাই একসাথে আমাকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি আমার প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা এসএসসি 2027 অনেক বেশি ভালো আছে। অনেক বেশি ভালো থাকতেই হবে, অনেক বেশি ভালো থাকতেই হবে। আজকে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, দাঁড়াও। অনেক না, কোনো সমস্যা হয় নাই, ক্লাস দেরি করে শুরু, কোনো প্রবলেম হয় নাই। আমি তোমাদের মবিন ভাইয়ের সাথে একটা কাজ করছিলাম, মবিন মজুমদার, একটা বিষয় নিয়ে। তো আমার আসলে আহ, ওটা নামতে নামতে সবকিছু মিলে একটু জাস্ট 2 মিনিট দেরি হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছু না। আমি আশা করি। আচ্ছা, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে কি? এটা একটু এনশিওর করো তো, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ঢাকায় কিন্তু ভয়াবহ বৃষ্টি আজকে, ভয়াবহ বৃষ্টি। আজকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এরপরে দুপুরের দিকে বেশ খানিকটা রোদই ছিল। আজকে আমি অনেকদিন পরে বাইরে খাবার খেলাম। আমি ইউজুয়ালি বাইরে খুব একটা খাবার খাই না। আমার খুব প্রিয় একটা খাবার হচ্ছে বিরিয়ানি, তেহারি। সো আমি এটা খাই। মানুষজন এখন ওই কাচ্চি ভাইটাই অনেক বড় বড় জায়গাতে কাচ্চি টাচ্চি খায়, কিন্তু আমার কাছে কেন যেন ওই কাচ্চির চেয়ে ওই অল্প কিছু ছোট ছোট গরুর মাংস থাকবে কয়েক পিস, এরকম একটা মানে বিরিয়ানি, তেহারি আর কি, এটা আমার কাছে ভালো লাগে খাইতে। আচ্ছা রিফাত, এতবার লিখবো না আমরা, হ্যাঁ সবকিছু ঠিক আছে, এই কথাটা এতবার আমরা লিখবো না, ঠিক আছে? ওকে, তো আমরা চলো আমাদের আজকের ক্লাস শুরু করে দেই, আমরা আর দেরি না করি। হ্যাঁ হ্যাঁ রিফাত, আমি একটু ক্লাস থেকে ব্লক করে দিলাম তোমাকে। হ্যাঁ, আমরা একটু এই কাজটা করব না এখন থেকে। মানে আমরা একটা জিনিস একাধিকবার লিখবো না, এটাকে বলে স্প্যাম করা। আমরা দেখা যাচ্ছে যে অনলাইনে আজকাল বাংলাদেশিদের জন্য আমাদের যেটা হয়েছে, আমি জানি না পৃথিবীর অন্যান্য জায়গার কি অবস্থা, যে আমরা দেখা যায় যে অনলাইনের কিছু ম্যানার্স এন্ড এটিকেট এগুলো কিন্তু আমরা মেইনটেইন করি না। কিন্তু আমরা এগুলো মেইনটেইন করি না দেখেই অনেক সময় কিন্তু আমরা নিজেদেরকে ওভাবেই ট্রিটেড করাই, বা অন্যের দ্বারা ওভাবেই আমাদেরকে আমরা তেমন চোখে দেখাই। আমি আজকে একটা ইন্টারেস্টিং কথা দিয়ে শুরু করব। আমাকে বলো তো, তোমরা এইটা দিয়া কি বুঝলা? আমাকে বলো। কি বুঝলা এটা দিয়ে বলো। তোমরা এই লেখাটা দিয়ে কি বুঝলা? এবং এইরকম কাউকে তোমরা পাও যে যে হচ্ছে এইভাবে লিখে থাকে? হ্যাঁ আবির, তোমার আজকে জন্মদিন, শুভ জন্মদিন। আমাকে লিখো তো কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা জিনিস লেখাই, আরেকটা, এইভাবে তোমরা কাউকে লিখতে দেখছো কখনো? এইটা দিয়ে কি বোঝায়? হ্যাঁ, আচ্ছা, তো একবার কথা হচ্ছে এরকম, ঠিক আছে, এক ভাইয়ের মানে দুইজনের কথোপকথন আমি দেখছিলাম। সো তিনি বলেই যাচ্ছেন যে আপনার সালার বয়স বয়াস কাতা, এইভাবে লিখেই যাচ্ছে। তো তখন তিনি বলছেন যে 16। বলে এই মিয়া মজা করে মাজা কারান, আপনার বেয়া হইছে 2 বছর, মানে আপনার বিয়ে হয়েছে 2 বছর, আপনার সালার বয়াস কি করে 16 হয়? তো হ্যাঁ 16 তো হইতেই পারে, সে আমার বিয়ের 14 বছর আগে জন্মগ্রহণ করেছে। আপনি আবার ফাইজলামি করেন মিয়া। উনি অনেকক্ষণ পরে বুঝতে পেরেছে এইটা দিয়ে আসলে উনি শালা বুঝায় নাই, এটা দিয়ে এই ভদ্রলোক বোঝাচ্ছে ছেলে। তো এই ধরনের যারা এভাবে ইংলিশে বাংলা এইভাবে লিখে, তাদেরকে একটা সুন্দর নামে ডাকা হয়, তাদেরকে বলা হয় মুরাদ টাকলা। তো এইভাবে হচ্ছে বলা হয়ে থাকে তাদেরকে, মুরাদ টাকলা। তো আমি এটা এই জন্য দিলাম যে যখন আমরা ডিজিটাল, মানে ডিজিটালি কারোর সাথে কমিউনিকেট করব, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, আমরা কমিউনিকেশন স্কিলটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? যেমন এই যে জান্নাতুল মারিয়া, লিখেই যাচ্ছে আপনি বাচ্চার বয়স কত। তো জান্নাতুল মারিয়া হয়তো বা এটা লেখাতে আমাদের একটু দৃষ্টি আকর্ষণ হলো ওর প্রতি, আমরা ওর নামটা নিলাম, তাতে ওর খুব ভালো লাগলো। কিন্তু আমাদের এই প্রবণতাগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা, আমাদের দেশে খুব বেশি হিরো আলমের প্রয়োজন নাই, আমাদের দেশে নাদিরন্দা গোয়ের প্রয়োজন আছে, আরো ভালো ভালো মানুষদের প্রয়োজন আছে, কিন্তু হিরো আলমের মতো লোকদের আমাদের দেশে খুব একটা প্রয়োজন নাই। চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি, চ্যাটটা এবারে পজ করে দিচ্ছি, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা করাবো, আমি চ্যাটটা অলরেডি পজ করে দিয়েছি। আর ক্লাসের শুরুতে সবসময় আমি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলি, আজকেও বলবো। তোমরা একটা নির্দিষ্ট খাতায় বাংলা লিখবা, এবং ওটাই হবে তোমার সবচেয়ে বড় অ্যাসেট। ওই বাংলা খাতাটাই তুমি পরীক্ষার আগে যখন দেখবা,
দেখবা যে ওটা দেখলেই তোমার সকল কিছু মনে পড়ে যাবে। কারণ তোমাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী বাংলাটা খুব একটা মনোযোগ দিয়ে পড়ো না। মনে করো মাতৃভাষা বাংলা, এটা পড়ে লাভ কি, এমনি পামু এ প্লাস। মানে আসলে বাংলা মাতৃভাষা আর এই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা কিন্তু পুরাই ভিন্ন বিষয়। ঠিক আছে, দুটো পুরোই ভিন্ন বিষয়। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে তা হলো গিয়ে আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু আমরা খুব গুরুত্ব আরোপ করবো আমাদের পড়ার প্রতি। এসএসসি তে সবচেয়ে বেশি এ প্লাস মিস যায় যে সাবজেক্টগুলোতে, তার মধ্যে একটা হচ্ছে বাংলা। তো আমি চাই না তোমরা এই ধরাটা খাও, আমার কোনো শিক্ষার্থী ইনশাল্লাহ এই ধরাটা খাবে না। তাই গুরুত্বপূর্ণ যা যা বলবো সেগুলো নোট করবা। ওই খাতাটা হবে কোনো খিচুড়ি খাতা না, ওটা শুধুই বাংলার জন্য। আর ওই খাতা তোমার এসএসসি পর্যন্ত তোমার হয়ে সার্ভিস দিবে, পরীক্ষার আগে শুধু খুলবা, তাতেই যথেষ্ট। বাংলা পড়ার জন্য আমি মনে করি শিখর ক্লাস ফলো করাই ইনাফ, আর কিছু তোমার পড়ার প্রয়োজন নাই। একটু প্র্যাকটিস বুকটাতে চোখ বুলাবা আর এক্সাম গুলো দিবা অ্যাপে, দ্যাটস ইট। যখন তোমাদের মনে কোনো প্রশ্ন জাগবে প্রশ্ন করবা, ঘুম আসলে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে নিবা। চলো আর কথা না বাড়াই, চলে যাই আমাদের আজকের ক্লাসে। আমি আব্দুল্লাহ আল মেহেদি, তোমাদের সঙ্গেই আছি বাংলা পড়াই শিখতে। উপেক্ষিত শক্তির উদ্বোধন। উদ্বোধন বানানটা আমরা একটু দেখি। উদ্বোধন বানানটাকে এখন এভাবেই লেখা হয়ে থাকে। এখন বাংলা একাডেমির যে অভিধান রয়েছে সেখানে এখানে উদ্বোধন বানানটা এই যে এইভাবে আছে। এখন উদ্বোধন বানানটা আগে আবার তারা লিখতো এভাবে, সরি একটু গাঢ় কালি দিয়ে দেখি, আগে লিখতো এভাবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে কোনটা শুদ্ধ? বাংলা একাডেমি অভিধান যদি ইউজ করো তাহলে এটাই শুদ্ধ। তাহলে আমরা কি ওইটাকে ধরবো না এটাকে ধরবো? আমরা এটাকে ধরবো, যেহেতু এটা লেটেস্টটাতে আছে। তাহলে উপরটা কি ভুল? হ্যাঁ, উপরটা ভুল। কিন্তু ভাই সরকারি অনেক জায়গাতে যে এখনো এই বানানটাই ব্যবহার করা হয়ে থাকে। ওয়েল, বাংলা একাডেমি হচ্ছে আর 8-10টা অথর্ব সরকারি প্রতিষ্ঠানের মতো। যেমন তুমি আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে গেলে কোন টেবিলে কার কাছে কাজ হবে এটার হদিস পাওয়া রীতিমতো একটা গুপ্তধন আবিষ্কারের মতো। ওই টেবিলে যান, এই টেবিলে যান, লাঞ্চের পরে আসেন, ওরকম আসেন, তরুকম আসেন, এগুলোই তুমি দেখতে পাবা। তো বাংলা একাডেমিও এটাকে একটা নিম্নমানের প্রকাশনা প্রতিষ্ঠান বলা যায়, আর কিছুই না। তো এই থার্ড ক্লাস প্রতিষ্ঠানটা বাংলা ভাষার ব্যাকরণকে, বাংলা ভাষার বানানকে যতটা জটিল বানান যায় এগুলো করে যাচ্ছে। চলো, এই উদ্বোধনে কি খেলা শেষ? দেখো ওরা আরো কি করছে, চলো ওদের আমরা আমল নাম আর একটু দেখি। মাগরিব, এটার তারা নতুন বানান দিয়েছে। বানানটা এখন থেকে মগরেব। মগরেব ভাই কে বলে? আমি আমার জন্মে কাউকে বলতে দেখি নাই চল আমরা মগরেবের নামাজ পড়ে আসি। মগরেবের জামাত কয়টাই? হোয়াট দ্য হেল? মগরেব, আমি এটা কখনো শুনি নাই। মগরেব এটা নাম দিয়েছে, মগরেব। আরো শোনো, এখানেই শেষ নয়। জাহান্নাম, কিসের জাহান্নাম? এটার না বানান দিয়েছে বাংলা একাডেমি, জাহান্নম। জাহান্নম, এটা কে বলে এইভাবে ভাই? জান্নাত, জাহান্নম, কেউ তো বলে না। তো তাদের কাজই হচ্ছে এগুলোকে জটিল থেকে জটিল করা। দেখবা, তোমাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণ দিয়ে তারপরে আমরা আমাদের আজকের প্রবন্ধতে চলে যাচ্ছি। রানী, ছোটবেলা থেকে বানানটা তোমরা এইভাবে দেখে এসেছো। এখনো আমার কাছে 2011 সালের একটা বাংলা একাডেমির অভিধানের মানে বাংলা একাডেমির যেটা ব্যবহারিক অভিধান ওটার একটা সংস্করণ আছে, ওখানেও বানানটা এভাবেই লেখা। কিন্তু এখন বানানটা হয়ে গেছে কি? বানানটা হয়ে গেছে এটা, রানী। তাহলে কোনটা শুদ্ধ কোনটা ভুল? অবশ্যই এটা ভুল, শুদ্ধ হচ্ছে এটা। তাহলে তুমি বলতে পারো যে কেন এটা শুদ্ধ কেন এটা ভুল? আচ্ছা, কেন এটা শুদ্ধ কেন এটা ভুল, এটার কারণ হচ্ছে বাংলা একাডেমি যখন এই প্রথমে এটা লিখেছে রানী, তখন তারা তাদের নিজেদের যে বানানের একটা ছোট্ট পুস্তিকা আছে, ছোট্ট একটা বই, ওটাকে তারা নিজেরাই মনে হয় ফলো করছে কিনা আমি জানি না। রানীর শুদ্ধ বানানো ওই ডান দিকেরটাই হবে, দন্তন্য হ্রস্বইকার। সংস্কৃত শব্দ যখন অবিকৃত অবস্থায় বা মানে সংস্কৃত শব্দ হিসেবেই ব্যবহৃত হয়, বাংলা ভাষায় সংস্কৃত শব্দে ভর্তি, শুধুমাত্র তখনই মূর্ধন্য ন বসতে পারে। রানী কোনো সংস্কৃত শব্দ নয়, রানী হচ্ছে একটা তদ্ভব শব্দ। তাহলে এটাতে কি বসবে? এটাতে মানে এটাতে মূর্ধন্য ন বসতে পারবে না, মূর্ধন্য ন শুধুই সংস্কৃত শব্দে বসে। সংস্কৃতে মূল শব্দটা ছিল হচ্ছে রাজ্ঞী, মূল শব্দটা ছিল রাজ্ঞী, সেখান থেকে পরিবর্তিত হয়ে হয়ে এটা বর্তমানে হয়ে গেছে রানী। তাহলে রানী তো কোনো সংস্কৃত শব্দ না, এটা একটা তদ্ভব শব্দ। তাহলে এটি কি হবে? অবশ্যই এটা মূর্ধন্য ন হবে না, দন্তন্য হবে, আর দীর্ঘইকারও হবে না, হ্রস্বইকার হবে। তাহলে বাংলা একাডেমি এতদিন কোথায় ছিল? তাদের অভিধানে তো আমি এখনো দেখতে পাচ্ছি। তো ঈদ বানান যে হ্রস্বই দিয়ে লিখতে হবে, তো এইটা কি বাংলা একাডেমি আজকে 50 বছর পর ভাই আবিষ্কার করলো?
হ্যাঁ, এটা তো আগে থেকেই ছিল যে বিদেশি শব্দে দীর্ঘইকার হয় না। তো বাংলা একাডেমি কেন ওদের নিজেদের বানানটাই এতদিন এভাবে দীর্ঘইকার দেয়া এইভাবে একাডেমি লিখছে? একাডেমি এইভাবে তাহলে কেন লিখছে? শতভাগ ভুল এটা, শুদ্ধটা হবে এটা, হ্রস্বইকার দিয়ে বিদেশি শব্দে দীর্ঘইকার বসে না। তাহলে তাহলে ভুলটা কার? ভুলটা বাংলা একাডেমি নিজেরই। বাংলা একাডেমি কি করেছে? বাংলা একাডেমি নিজের বানানটাকে নিজেই জটিল করেছে, আর বাংলা ভাষাকে সহজ বানানো তো দূরে থাক, আমাদের কাছে দিনকে দিন আরো কঠিন করে দিয়েছে। ফলশ্রুতিতে একটা নেতিবাচক বিষয় হয়েছে, যারা আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মতো মানুষরা, তারা হচ্ছে এখন বাংলা খুব কম পড়ো। তোমাদের বাংলা পড়ার সোর্স হচ্ছে ফেসবুক পোস্ট, যেগুলো হচ্ছে মোস্ট অফ দেম আর বুলশিটস। কারণ ফেসবুক পোস্টে তো মানুষ ইচ্ছা মতো বানান লিখে, ওটাকে তো কখনোই শুদ্ধ বানানের জায়গা বলা যেতে পারে না। তো এই হচ্ছে কথা। কিন্তু আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের ঠিক থাকতে হবে। অন্যের উপরে দোষ দেওয়ার জন্য আঙুল তোলাটা সহজ, কিন্তু ওটা দিয়ে আসলে নিজের জীবনটাকে কখনোই পার করা যায় না। চলো এবারে আমরা চলে যাই কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে। আমি যদি তোমাদেরকে বলে দিই, একটা কোয়েশ্চেন ফাঁস করে দিলাম, তাহলে সৃজনশীলে একটা আসবেই কাজী নজরুল ইসলাম থেকে, আসবেই। সেটা ওনার প্রবন্ধ হোক, গল্প হোক, কবিতা হোক, যাই হোক না কেন। আর অবজেক্টিভে কাজী নজরুল ইসলামকে নিয়ে এমসিকিউ থাকবেই। এটা এখানে থাকবে এসএসসিতে, মানে এটা 100% শিওর। সো আমাদেরকে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ, এই দুইটা মানুষকে নিয়ে আমরা যা যা লেখা পাবো, আমাদেরকে অক্ষরে অক্ষরে সেগুলো পড়তে হবে, কারণ ওগুলো থেকে প্রশ্ন এসে থাকে। 1899 থেকে 1976 এটা ছিল ওনার জীবনকাল। চলো আমরা একটু বিস্তারিত কথায় যাই। তিনি 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেন। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। একটু একটু করে ভাঙে। কোন দেশে তিনি জন্মেছিলেন? ভারতের। এখন উনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে। তখন তো আজকের মতো এই ভারতটা ছিল না। তখন এটা কি ছিল? আচ্ছা, তোমাদের কাছে একটু জিজ্ঞেস করি তো, তখন এটা কি ছিল? আমি চ্যাটটা ওপেন করে দিয়েছি, তোমরা বলো তখন এটা কি ছিল। এই ভারত তো হয়েছে অনেক পরে, 1947 সালের 15ই আগস্ট ভারতের জন্ম হয়েছে। সো ওটা কি ছিল তখন তাহলে? বলো। হ্যাঁ, লিখো 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 লিখো, তোমরা লিখো, আমি চ্যাট ওপেন করে দিয়েছি, লিখো লিখো। হ্যাঁ, তখন এটা কি ছিল? এক্স্যাক্টলি, ওখানে তখন ব্রিটিশ ঔপনিবেশিকতা চলছিল, মানে এটা ছিল অখণ্ড ভারত বা যেটাই বলো না কেন, ওটা ছিল ব্রিটিশ উপনিবেশ, অর্থাৎ ব্রিটিশ কলোনির আন্ডারে আমরা ছিলাম। তো 1947-এ এসে আমরা নতুন দুটো দেশ পেলাম। কোন কোন দুটো দেশ? ভারত এবং পাকিস্তান। ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ দুটো ভাগ হলো। তো আমরাও তখন এই ভারতেরই অংশ ছিলাম, আমরা হয়ে গেলাম পাকিস্তানের অংশ। কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আর ভারতে সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু। তো ভারতের জন্ম যেই সময়, ওই সময় তো উনি নিজে ছিলেন না, মানে উনি নিজে জন্মান নাই, উনি আরো অনেক আগে জন্মগ্রহণ করেছেন। তো তাহলে আমরা চ্যাটটা আবার পজ দিলাম। হ্যাঁ, তাহলে আমরা উনাকে কেন বলছি? আমরা বর্তমান হিসাবে বলছি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে রাজ্য। জেলা কি? বর্ধমান। বর্ধমান জেলাতে। রাজ্য আর জেলার বিষয়টা কেমন? যেহেতু আমাদের দেশ অনেক ছোট দেশ, এখানে তো আর আলাদা করে কোনো স্টেট নাই বা কোনো রাজ্য নাই, কিন্তু ভারত অনেক বড় দেশ। সেটা ভারত হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, বা সেটা পৃথিবীর অনেক দেশই হোক না কেন, সেখানে হচ্ছে প্রদেশ থাকে। সেটা অস্ট্রেলিয়া হোক, সেই প্রদেশগুলো কি করছে সেখানে, ধরো আসলে আজকে তুমি যেমন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেশটা চালায়, অত বড় দেশে তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে দেশ চালাবে? ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্টও থাকে, মানে ওই প্রদেশেরও আবার ক্ষমতায় কোনো না কোনো পার্টি থাকে, বা ক্ষমতায় একজন প্রধানমন্ত্রী থাকেন, যিনি প্রদেশটাকে মূলত দেখাশোনা করছেন। আর সর্বময় পুরো দেশের ক্ষমতার অধিকারীটা থাকে কে? সেটা থাকে হচ্ছে আমাদের যেই সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ ভারতের দিকে যদি আমরা তাকাই, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে নরেন্দ্র মোদী। আমি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, পশ্চিমবঙ্গের স্টেট মিনিস্টার কে? মমতা ব্যানার্জি। এবং যদিও ভারতে কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় আছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, কিন্তু পশ্চিমবঙ্গে তো বিজেপি নাই। পশ্চিমবঙ্গে কে আছে? পশ্চিমবঙ্গে আছে কে? পশ্চিমবঙ্গে আছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ যেটা হচ্ছে মমতা ব্যানার্জির দল। তো এই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, সেখানকার বর্ধমান জেলা। এবারে আসি মহকুমা। মহকুমাটা কি? আমরা যেমন আমাদের যেই ধরো কি বলবো, যে জিওগ্রাফিটাকে বিভিন্ন রকম ইউনিটে ভাগ করি, জেলা, উপজেলা, থানা, ডাকঘর, এরকম ভাবে ভারতে মহকুমা একসময় বাংলাদেশে ছিল, এখন আর নাই।
আসানসোল এই মহকুমাতে নজরুল জন্মান। তো মহকুমাটা হচ্ছে এই এই ইউনিট গুলার মতো আর কি। এটা কোথায়? এটা বর্ধমান জেলাতে আসানসোল মহকুমাটা। আর যেই গ্রামটাতে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটার নাম কি? চুরুলিয়া গ্রাম। অনেক রকম ভাবে অবজেক্টিভ আসতে পারে কোন মহকুমায় নজরুল জন্মেছিলেন? আসানসোল। কোন গ্রামে, সরি হ্যাঁ, কোন গ্রামে তিনি জন্মেছিলেন? চুরুলিয়া। কোন জেলা? বর্ধমান। কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। কোন দেশ? ভারত। আমরা কিন্তু পশ্চিমবঙ্গকে এক কথায় কলকাতা বলে দিই, নট কলকাতা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। যেমন ধরো বাংলাদেশের কাছাকাছি যদি আমি অন্য আরো কোনো রাজ্যের কথা বলি, আমি বেশ অনেকবার ভারতে যাওয়া হয়েছিল আমার, ভ্রমণের কাজেও যাওয়া হয়েছিল। আমার মা যখন বেঁচে ছিলেন তাকে চিকিৎসার প্রয়োজনেও আমার অনেকবার ভারতে নিয়ে যেতে হয়েছিল তাকে। ধরো ভারতের সাথে একটা, বাংলাদেশের সাথে একটা প্রদেশ হচ্ছে আসাম। এখন আসামের রাজধানী কোনটা? আসামের রাজধানী হচ্ছে গৌহাটি। তারপরে ধরো মেঘালয়, এটাও বাংলাদেশের সাথে একটা প্রদেশ। মেঘালয়ের রাজধানী কোনটা? মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। এরকম। ত্রিপুরা, এটাও বাংলাদেশের সাথে লাগোয়া একটা প্রদেশ। এটার রাজধানী কি? এটার রাজধানী হচ্ছে আগরতলা। এরকম। মানে ওখানে ধরো একটা প্রদেশই একটা দেশের মতো। আমরা বলতে পারি কিছুটা, যদিও পুরোপুরি প্রদেশ আর দেশ এক না। একটা দেশ স্বাধীন সার্বভৌম, দেশের মধ্যে অনেক কিছু আছে, প্রদেশ ইজ জাস্ট আ পার্ট। 1971-এর আগে বাঙালি কখনোই এত বড় বিজয় পায় নাই। ইটস ফাইন, ওয়েস্ট বেঙ্গল বাংলায় কথা বলে, হ্যাঁ, কলকাতার বাবুরা অনেক বড় অনেক বড়, কিছু জায়গাতে আমাদেরকে খুব ছোট করেও তারা দেখতে পছন্দ করেন। ভাই, তুমি একটা স্টেট, ইউ মানে ইউ আর আ পার্ট অফ দ্য কান্ট্রি। তুমি তোমার মধ্যে কোনো সভারেন্টি নাই বা সার্বভৌমত্ব নাই, তুমি দেশ না। বাংলাদেশ একটা দেশ, এটা একটা স্বাধীন দেশ। এবং বাংলা ভাষাকে আমরা ওন করি। আমি ওয়েস্ট বেঙ্গলে অনেকবার গিয়েছি আমার জীবনে, এবং পশ্চিমবঙ্গের অনেক মানুষকে ব্যক্তিগতভাবে চিনি, এখনো যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বা সমগ্র ভারত জুড়ে আমার মনে হয় হিন্দির একটা আধিপত্য থাকেই। সেটা সাউথ ইন্ডিয়াতে নেই, যেহেতু তারা আসলে অনেক বেশি উন্নত। মানে সাউথ ইন্ডিয়া বলতে বুঝাচ্ছি চেন্নাই, কেরালা, ওই দিকটার কথা, তামিলনাড়ু। তো ওখানেও হচ্ছে এটা 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 রয়েছে, হিন্দির একটা আধিপত্য রয়েছে। কিন্তু বাংলাদেশে এখানে একটাই ভাষা, বাংলা। ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। লেটো গানের দলে যোগ দেন, এটা কি? এটা হচ্ছে এই গানগুলোতে দেখা যেত, ধরো দুই পাশ থেকে দুইজন কোনো একটা টপিক নিয়ে ডিবেট করছে, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট। ঠিক আছে? যেমন তোমরা এটা একটা সার্চ করবা, আমি তোমাদেরকে লিখে দিই, মাটির ময়না পালা গান। মাটির ময়না, মাটির ময়না একটা মুভি আছে অনেক আগের, তারেক মাসুদের করা। সো ওইটাতে একটা পালা গান আছে ওটা। তো ওখানে আমরা দেখতে পাই যে একজন কুরআন হাদিসের পক্ষ নিয়ে কথা বলছে, আর আরেকজন বাউলদের যে একটা বিকৃত ধর্মাচার আছে, ইসলামের একটা বিকৃত, মানে ইসলামকে বিকৃত ভাবে পালন করার, তিনি ওইটার পক্ষে বলছেন। তো তখন হচ্ছে এইদিকে তিনি বলছেন, যিনি হচ্ছে তোমার কুরআন হাদিসের পক্ষে কথা বলছে, ধরো তিনি বলছেন এরকম যে, ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাজা টানে ধ্যানেরও নাম নিয়া, হজ জাকাত মানেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন কুরবানি, রক্ত দেখলে কাঁপবে কেন মুসলিমের অন্তরে রাইখো আল্লাহর ডর। এরকম। বা সেরি নিয়া বেড়ান ঘুরি নিকা না করিয়া, মানে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিয়ে না করে, একসাথে নাচেন গান বেপরদা হইয়া, এরকম। তো ওই পাশের উনি আবার কাউন্টার আর্গুমেন্ট দিয়ে বলছে যে আহ মানে দুই পাতা সিপারা পইরা বুঝবে কি মদন। তিনি হচ্ছে যারা সাধারণ মৌলবী শ্রেণী তাদেরকে বলছেন, নিজেরাই বুঝে না অন্যরে বুঝায়, অন্যরে বুঝাইতে গিয়া কাঠমোল্লারা খায়। তো এরকম যে, তো এখন এই কথাগুলো কেন বলছে? ঠিক আছে, পাঁচ ইন্দ্রিয় ছয়টি রিপু পারলে দমন কররে, অন্তরে প্রেম রাখিও অন্তরের ভেতর। তো এখানে যে দুইটা পার্টি ইনস্ট্যান্ট হচ্ছে, তারা একজন আরেকজনকে তার পক্ষ নিচ্ছে, একজন আরেকজনের পক্ষ ডিবেট করার মতো আর কি। বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগটা চলো দেখি। ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে তিনি লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। এখন বাঙালি পল্টন বা বাঙালি প্লাটুন এটা কি? 1917-এ তিনি এটা যান। 1917 সালে তিনি কোথায় গিয়েছিলেন? তিনি করাচি গিয়েছিলেন। এখন করাচিতে যান, বাঙালি পল্টন, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? মূলত বাঙালিদের যে প্লাটুনটা ছিল এটা করাচি বেস ছিল অফকোর্স, এবং 1917 হচ্ছে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, সেখানে তিনি যান একজন সৈনিক হিসেবে। তো ওখানে আসলে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে, যুদ্ধ না করে, বরং তিনি আসলে ওখানে আরো বেশি মশগুল ছিলেন সেখানকার সাহিত্য, সঙ্গীত, এগুলোর প্রতি একটা ভালোবাসা থেকে। যেমন নজরুলের একটা কথা তোমাকে যদি বলি, যে ধরো নজরুল দেখো,
যে এইরকম ভাবে ভ্যারিয়েশন কেউ কোথাও আনে নাই মিউজিকের মধ্যে। তোমরা কে কে এই গানটা শুনেছো? আমি একটু চ্যাটটা ওপেন করি। যে শুকনো পাতার নুপুর পায়ে নাচিছে ঘূর্ণিবার, এটা কে শুনেছো? এটা কে শুনেছো? একটু লিখো তো, একটু লিখো। এবং এখানে যেমন একদম পিওর অ্যারাবিয়ান সুর তিনি নিয়ে এসেছেন। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তরে মনোমোর হরিণী। দেখো, একটা বাঙালি নারীর সৌন্দর্যের বর্ণনা যখন হয়, তিনি হয়তোবা খুব সুন্দর করে শাড়ি পরেছেন, কলসি কাখে যাচ্ছেন, বা বাঙালি নারীর সৌন্দর্যের বর্ণনা যেমন হয়, কিন্তু ওখানে একটা বাঙালি নারী না, একটা অ্যারাবিয়ান বিউটি, একটা অ্যারাবিয়ান নারীর সৌন্দর্য কেমন হতে পারে এটার কথা বলছে। এবং ওখানে যে ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তরে মনোমোর হরিণী, মানে সুরটা শুনলে মনে হচ্ছে যে এটা কোনোভাবেই একটা বাংলা সুর না, এটা হচ্ছে অ্যারাব থেকে আসা একটা সুর। এই ফিউশন প্রথম নজরুলই করে দেখিয়েছেন এভাবে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এজন্য তাকে আমরা কি বলি? বিদ্রোহী কবি বলি। বিজলি পত্রিকায় তার সেই বিখ্যাত কবিতা বলবীর, চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই, শিখর হিমাদ্রির। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব একটা নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। গজল, খেয়াল, যদিও খেয়াল আর রাগ প্রধান গান এই দুটো তোমরা বুঝবা না যারা গান শিখো নাই তারা, বাট এটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক বা উচ্চাঙ্গ সঙ্গীতের পার্টস। আর তিনি আসলে একই সঙ্গে যেমন হামদনাথ রচনা করেছেন। হামদনাথ কি, যেগুলো হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রশংসা করে, আবার একই সাথে তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন সনাতন ধর্মাবলম্বীদের জন্য। আরবি ফার্সের শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। আলগা করো গো খোপার বাঁধন, দিল ওয়াহি মেরা ফজ গাই। এই যে আরবি ফার্সি শব্দের এত সুন্দর ব্যবহার, এটা আমরা নজরুলের কাছেই দেখেছি। শুধু এখানেই নয়, তিনি এত সংস্কৃত শব্দ ব্যবহার করেছেন। অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, তো এটা আবার দেখা গেছে যে ভগবানের স্তুতি করার মতো, তো তিনি এত সংস্কৃত শব্দ এখানে ব্যবহার করেছেন, এটাও দেখার মতো। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। বাকশক্তি হারিয়ে ফেলেন মানে কি? মানে তিনি বোবা হয়ে যান। বাংলাদেশের প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় তাকে ভূষিত করা হয়। ওই টাইমে তিনি ইন্ডিয়াতে ছিলেন আর কি। তো 29 আগস্ট 1976 সালে কবি ঢাকার পিজি হাসপাতালে, এটা ভুল কথা, বর্তমানে এটার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় না, বর্তমানে এটার নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএমইউ। 5 আগস্টে শেখ হাসিনা পালানোর পর এটার নাম পরিবর্তন করা হয়েছে, এটার নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএমইউ। সেখানে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা মৃত্যুবরণ করেন। তো আমরা, আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন। তিনি যেমন তার গানে বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তিনি আকুল হাহাকার জানিয়েছিলেন যে তিনি যেই কবরে থাকবেন, যখন সেই আল্লাহর প্রিয় বান্দারা ভোরবেলা দেখো নিজের নাম মানে ঘুমটাকে পরিত্যাগ করে তারা পায়ে হেঁটে মসজিদের উদ্দেশ্যে যাবে নামাজ পড়তে, ওই জন্য যদি তাকে একটু সওয়াব দেওয়া হয়, তাকে যদি একটু পুণ্য দেওয়া হয়, তো আল্লাহ তার সেই ইচ্ছা পূরণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সঙ্গেই তার কবরটা, এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় নজরুলকে চিরনিদ্রায় শুইয়ে দেওয়া হয়। সেখানেই রয়েছে নজরুলের কবর। আর নজরুলের যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, তাই আমি 3 স্টার দিয়ে রাখলাম। এমসিকিউতে এগুলো থেকে প্রশ্ন আসে, সো আমাদের এগুলো একদম মুখস্থ থাকতে হবে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রবন্ধে। প্রবন্ধ থেকে উত্তর করবা কি করবা না, এটা একটু তোমাদেরকে বলে নেই। প্রবন্ধ থেকে উত্তর করা অনেকের কাছেই কঠিন মনে হয়, এটা যৌক্তিক। অনেক আসলেও কিছু কিছু প্রবন্ধ বেশ জটিল। এই প্রবন্ধটা কি জটিল নাকি সহজ? এই প্রবন্ধের ভাষাটাও বেশ জটিল, তবে এটা শিখে রাখাটা খুব ভালো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে, দ্যাটস ফর শিওর। আসবেই নজরুল থেকে একটা প্রশ্ন, এটা থেকে আসার সমূহ সম্ভাবনা, এটা থেকে অনেক প্রশ্ন আসছে। চলো আমরা চলে যাই আমাদের প্রবন্ধে। এটাই তিনি শুরুই করেছেন একটা রবীন্দ্রনাথের দুটো লাইন দিয়ে, হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সমান। এই পুরো গল্পটা আসলে সমাজের সেই শ্রেণীকে নিয়ে লেখা যাদেরকে আমরা খুব সহজে বলে দেই, মানে ছোট লোক, ছোট লোকের বাচ্চা। আমরা এগুলো শুনেছি কিনা? আমরা কখনো এই কথাটা কেউ শুনেছি? একটু চ্যাটটা ওপেন করি, আমাকে একটু লিখো। আমি শুধু দেখতে পাই, তোমার লেখা অন্য কেউ দেখতে পায় না, এমন ভাবে সেটিংটা করা আছে এখানে। যে এই কথাটা কেউ কখনো শুনেছো কিনা, বা এটা কার কাছে শুনেছো? হয় তুই আমার চিনস, হয় তুই জানোস আমি কে, আপনি জানেন আমি কে, হয় চিনস আমারে,
এই যে চিনো সামারে, এটা কে কে শুনেছ জীবনে? হ্যাঁ, শুনেছ হয় চিনো সামারে? আপনি জানেন আমি কে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য একটা খুব স্বাভাবিক একটা বিষয় আমাদের দেশে, আমাদের সমাজে। শুধু আমাদের না, বাঙালি যারা বাংলায় কথা বলে তাদের আচার আচরণগুলো, আমার চ্যাটটা পজ করে দিলাম, এই একই রকম ঘুরে ফিরে। তুমি পশ্চিমবঙ্গে যাও, কলকাতায় যাও, একই রকম আচার আচরণ দেখতে পাবা। এই ত্রিপুরায় যাও, আগরতলাতে কাছাকাছি আচরণই দেখতে পাবা। আসামে যাও, একই আচরণ দেখতে পাবা। আসামে আমি অনেকদিন ছিলাম, আমি ত্রিপুরাতেও ছিলাম, আগরতলাতে আমি বেশ কয়েকদিন থাকার আমার অভিজ্ঞতা আছে, আর কলকাতায় তো অনেকবার থাকছি। সো একই রকম আচার আচরণগুলো ওই দেখবে, হেন যেমন মানুষ ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগায় দেয়, মারামারি শুরু করে দেয়, একই এরকম। মানুষের মধ্যে সহনশীলতা খুব কম, বা আমাদের মধ্যে মানে টলারেন্সটা খুব কম, আমরা সহ্য করতে পারি না খুব একটা। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে। আচ্ছা, 10 আনা বলতে কি বোঝায়? 16 আনা, এটা দিয়ে হচ্ছে পরিপূর্ণ একটা বোঝায়। মানে ধরো একটা জিনিস সম্পূর্ণ, এটা হচ্ছে বোঝায় কি দিয়ে? 16 আনা দিয়ে। আর 10 আনা, এটা কি? 10 আনা হচ্ছে ওটার ধরো অনেকটুকুই তো হয়ে যায় তাহলে। এখন আমি যদি বলি যে 16/10, মানে এটা তো অনেকটুকুই তো এটা দিয়ে বোঝাচ্ছে, তাই না? আবার এটা কাটাকাটি করি, চলো কাটাকাটি করলে কত হয়? এদিকে হয় 5, এদিকে হচ্ছে 8, মানে হচ্ছে 8/5, মানে অনেকটুকু। আমি একদম জাস্ট ম্যাথে চলে গেলাম, বা 16/10 তো আমাদের এই অংশের শক্তিটা, মানে 16/10 শক্তি যাদের উপর নির্ভর করে, আমরা তাদেরকে উপেক্ষা করে আসছি। তারা কারা? চলো দেখি। সেই হইতেছে, মানে তারাই হচ্ছে আমাদের দেশের তথাকথিত, তথাকথিত মানে যাদেরকে সাধারণত বলা হয় ছোট লোক সম্প্রদায়। দেখো, একজন মানুষকে তুমি জাজ করতে পারবা তিনি তার নিচে যারা তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করে, এটার উপর ডিপেন্ড করে। তুমি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে গালাগালি করতে পারবা সর্বোচ্চ ফেসবুকে, ইনবক্সে বা সামনাসামনি, কিন্তু সামনে গিয়ে কিছু কিন্তু বলার তোমার সাহস নাই, ঠিক আছে? এখন ধরো, দুর্বলের অহমের প্রকাশ, মানে দুর্বলের যে ক্ষোভ, বা এটা বলতে পারো যে অনেকটা সহজ করে বুঝাই, যে ধরো বা যে তোমার চেয়ে দুর্বল, ধরো একটা রিক্সাওয়ালা মামা, ঠাস করে তাকে তুমি থাপ্পড় বসায় দিলা, হয়তো বা সে তোমাকে সর্বোচ্চ একটা গালি দিবে, সে তোমাকে তেমন কিছু করতে পারবে, অনেকে হয়তো গালিও দিবে না। তো এটাই এটাই হয় আর কি। তো এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হয়, ঠিক আছে? আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন, মানে যাদেরকে আমরা খুব অভিজাত বলে থাকি, তারাই এই ধরনের নামকরণ করেছেন ছোট লোক। কিন্তু কোন যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। মানে এই শ্রেণীটাকে আমরা এমন ছোট করে রাখি, তার মন মানসিকতা থেকে শুরু করে তার সকল অ্যাক্টিভিটিসকে এমন ভাবে হেয় করা হয়, সে আর ঘুরে দাঁড়াতে পারে না, বা সে উঠে বসতে পারে না। সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহের সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়, তাহা সে একেবারে ভুলিয়া যায়। এখনকার দিনে যদিও কম দেখা যায়, আগে আমি আমার ছোটবেলায় অনেক দেখেছি, সংবাদপত্রে 2 দিন পর পরই আসতো গৃহপরিচারিকা খুন, অর্থাৎ বাসায় যে কাজের মেয়ে, অথবা এমন ভাবে অত্যাচার করা হয়েছে তাকে, ধরো সিগারেট দিয়ে তাকে ছ্যাঁকা দেওয়া হয়েছে, কিংবা গরম খুন্তি তার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে, বা গরম পানি মারা হয়েছে, গরম তেল মারা হয়েছে। ধরো এটা এমন পর্যায়ে যে এটা নিয়ে সংবাদপত্রে চলে আসলো। তো এটা মানুষ কিভাবে করে আরেকজনের সাথে? এটা মানুষ কিভাবে করতে পারে? কারণ মানুষ উদ্ভর জাতি, যেটা হচ্ছে সবার আগে কারো বিপদে এগিয়ে আসে, আবার সেই পারে ভাতের থালায় বিষ মিশায় দিতে। এটা মানুষের দ্বারাই সম্ভব, অন্য প্রাণীর দ্বারা এটা সম্ভব না। তো সে একেবারে ভুলে যায় যে ওই ছোট লোক যাকে তুমি বলছো, সেও আল্লাহর সৃষ্টি, তারও মানুষ হবার সমান অধিকার আছে। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে, উৎপীড়ন মানে এই যে অত্যাচার বা এটা যে করা হচ্ছে, এটার বিরুদ্ধে যদি বিদ্রোহ আচরণ করে, মানে বিদ্রোহ দেখাতে যায়, অমনি আমাদের ভদ্র সম্প্রদায়
তাহার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতভাগা দিগকে, আমাদের এই সত্যিকার মানুষ দিগকে আমরা এইরকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন। তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। হইবে কি রূপে? দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তির দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তির সমষ্টিই তো জাতি। আর সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। মানে এখানে যেটা বলা হচ্ছে, সমাজের প্রতিটা শ্রেণীর মানুষকে যদি তুমি এক করে দেশের জন্য কাজ করতে না পারো, তাহলে সেই দেশের উন্নতির জন্য স্বপ্ন দেখা আর আকাশের মাঝে আমি একটা বিল্ডিং বানাবো এরকম স্বপ্ন দেখা দুইটা একই। দুটাই হচ্ছে অলিক বা কাল্পনিক চিন্তা। আমি আবার একটু চ্যাপ্টার রিজুম করি, তোমরা একটু বলো তো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা বা কেমন লাগছে। ইজ এভরিথিং গোয়িং ফাইন? তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ওকে। স্যার, আমাদের বছরের শেষে একটা পরীক্ষার ব্যবস্থা করেন এবং এই পরীক্ষাতে যার ইশতিয়াক, এটা তো আসলে আমি করি না, এটা দেখি দেখা যায়। মানুষের খেলার জন্য ছুটি, দুঃখিত রে ভাই, আমি পারতেছি না এটা করতে। আহ, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, আমরা আবার যাচ্ছি পড়া। তোমরা ভদ্র সম্প্রদায় মানি দেশের দুর্দশা জাতির দুর্গতি বোঝো, মানে দেশের খারাপ অবস্থা বা জাতির খারাপ অবস্থা তোমরা বুঝো, লোককে বুঝাইতে পারো, অন্যদের বুঝাইতে পারো এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো। হ্যাঁ, মানে মানুষকে বলে তুমি কাঁদাতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া মানে জায়গা মতো ফিল্ডে নেমে কাজ করার শক্তি তোমাদের আছে কি? না, নাই। এ কথা যে নিরেট সত্য তাহা তোমরাই বুঝো। কাজেই তোমাদের এই দেশকে জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিগের শক্তির উন্মেষ করিতে পারো, মানে শক্তিটাকে উন্মেষ ঘটাইতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনে সেই কাজ সম্পন্ন হইবে। এ কথা হয়তো তোমার বিশ্বাস হইবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখি, তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন। এখানে বারবার বলছে যে যদি তুমি একবার তাদেরকে বুকে টেনে নিতে পারো এবং মানুষে মানুষে এই ভেদাভেদটা ভুলে দেশের সামগ্রিক উন্নতির জন্য সকল শ্রেণীর মানুষকে তুমি এক কাতারে এনে কাজ করাতে পারো, তাহলে কিভাবে যে দেশের উন্নতি হবে খুব অল্প কয়েকদিনের মাঝে, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তিনি যদি এমনি করিয়া, মানে মহাত্মা গান্ধীর কথা বলছে, প্রাণ খুলিয়া ইহাদের সহিত, মানে একদম সাধারণ শ্রেণীর মানুষদের সাথেও না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকে রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত? যদি এমনটা না হতো, তাহলে কি আজকে তাকে কেউ মানত? কে তাহার কথায় কর্ণপাত করিত? কর্ণপাত করা মানে শোনা। কে তার কথা শুনত? কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত? তাহার আভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা হা করিয়া ব্যগ্র বাহু মেলিয়া, মানে একদম পুরা হাত মেলে ছুটি আছে। এটার কথা বলছেন এই জন্যে যে তারা খেতে পায়নি বলে যেন মহাত্মা গান্ধী নিজেও উপবাস করছেন এবং তাদের কষ্টে ব্যথিত হচ্ছেন, তাদের সাথে এক কাতারে নামছেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি দেশের মানুষের সঙ্গে নাই মিশে যেতে পারো, তুমি যত বড়ই নেতা হও আর যেই ঘোড়ার ডিমি হও, দিন শেষে মানুষ আসলে তোমাকে সম্মান করবে না এবং তোমার দ্বারা খুব একটা রাষ্ট্রীয় উন্নতিও সম্ভব নয়, সামাজিক উন্নতি তো সম্ভব নয়। হায়, তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান করেন নাই, এ মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিয়া পারে? যদি পারো, এমন করিয়া ডাকো, এমনি করিয়া ডাকো, এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো। ওই উপেক্ষিত শক্তি বলতে কেন বারবার উপেক্ষিত শক্তি বোঝাচ্ছে কেন? কারণ এই যে শক্তিটা, অর্থাৎ তাদের যে ভূমিকা
দেশের জন্য, জাতির জন্য, এটা উপেক্ষিত, এটাকে পাত্তা দেওয়া হয় না। এটাই দেখিবে ইহারাই মানে এরাই দেশে যুগান্তর আনিবে, দেশে অনেক বড় পরিবর্তন আনবে, অসাধ্য সাধন করিবে। ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। আত্মার ধর্ম নয় বলতে বোঝাচ্ছে মানুষের মানুষ হিসেবে যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো বা যেই বৈশিষ্ট্যগুলো থাকার কথা, এর মধ্যে তো এটা পড়ে না। অর্থাৎ তুমি মানুষকে মানুষের মতো সম্মান করতে হবে, মানুষের মতো শ্রদ্ধা করতে হবে। কোনোভাবেই একজন মানুষকে তুমি এভাবে অপমান করে, অপদস্থ করে, তাকে হেয় করে তোমার জীবন পরিচালনা করতে পারো না। তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, আর একই মহা আত্মার অংশ। এটি দিয়ে বুঝিয়েছে তার আত্মার যেমন একটা ভ্যালু আছে, তোমার আত্মার যেমন একটা ভ্যালিউ আছে, সেটা যেমন অনেক সম্ভাবনাময়ী, তারটাও একই রকম। এবং সবাই হচ্ছে মহা আত্মার অংশ, বলতে সবাই হচ্ছে একই আল্লাহর সৃষ্টি। তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? আচ্ছা, জন্মগত অধিকারের বিষয়টা কি? এখানে একটা থিওরির কথা বলতে হয়, সেটা হলো লটারি অফ বার্থ। ধরো একজন মানুষের জন্ম কোথায় হচ্ছে, এর উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে তার ফিউচারটা কেমন হবে। আজকে যেই ছেলেটা কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে জন্মগ্রহণ করেছে, আর যেই ছেলেটা আজকে আমেরিকার নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছে, দুইজনের জাগতিক সাফল্যের সম্ভাবনা কখনোই এক নয়। যে আজকে করাইল বস্তিতে আছে আর যে আজকে শিখর ক্লাস করছে, দুইজনের সম্ভাবনা একদমই এক নয়। তুমি কেন এখন শিখর ক্লাস করছো? তুমি যেহেতু শিখর ক্লাসটা করছো, অফকোর্স আমি ধরে নিলাম তোমার কাছে কোনো ডিভাইস আছে, সেটা ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, ট্যাব হোক, স্মার্টফোন হোক, কিছু না কিছু একটা আছে। আছে বলেই তুমি করতে পারছো। এখন এই পুরো ক্রেডিটটা কি তোমার নিজের? মোটেও না। তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, তোমার বাবা মার আয় কেমন, তোমার বাবা মা কতটুকু সচেতন, অনেক কিছু এখানে নির্ভর করছে। দেখো, তুমি যদি এখন তোমার সেই জন্মগত অ্যাডভান্টেজটাকে, যেটার উপর তোমার কোনো হাত ছিল না, সেটাকেই যদি তুমি তোমার একটা অনেক বড় কিছু মনে করো, তাহলে কি হইলো? কেন বললাম তোমার হাত ছিল না? জন্মানোর আগে তোমাকে কি এই অপশন দেওয়া হয়েছিল যে তুমি কার মানে তোমার মা যেই মাতৃগর্ভে তুমি যেতে চাও, সেটা কি কোনো কোটিপতি ব্যবসায়ীর ঘরে তুমি সন্তান হয়ে জন্মাতে চাও, বস্তিতে জন্মাতে চাও, গ্রামে চাও, শহরে চাও, কোথায় চাও? এটা তো তোমাকে অপশন দেয় নাই। তার মানে এটা আল্লাহ তোমাকে দিয়েছে, একটা জায়গাতে পাঠিয়েছে। এখন তুমি যদি এই কাজটা করো, যে দেখা গেল তুমি ইয়ে করবা না, মানে তুমি হচ্ছে ধরো তোমার ইচ্ছা হয়েছে, এখন তুমি অন্যদেরকে হেয় করবা। হেয় করার কারণ কি? হ্যাঁ, তুমি অমুক, তুমি তমুক। মানুষের মধ্যে অনেক রকম অহংকার থাকে, তার মধ্যে একটা অন্যতম অহংকার যেটা বাঙালির মধ্যে অনেক সেটা হলো গিয়ে সে অমুক বংশের, অমুক জেলার। দেখো ভাই, নো ওয়ান কেয়ার্স। দিন শেষে মানুষ তোমাকে তোমার কর্মের ভিত্তিতে আসলে বিচার করে। তুমি রিক্সা চালাও, তুমি ভাতের হোটেলের দোকানদারি করো, তুমি কি করো আসলে, নো ওয়ান কেয়ার্স। মানুষ তোমাকে বিচার করে তোমার কাজকর্ম কেমন সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তোমার আচার আচরণ কেমন সেটার উপর ডিপেন্ড করে। তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, চণ্ডাল বংশ হচ্ছে মূলত এটা হিন্দুদের একটা খুবই নিম্নমানের একটা বংশ, মানে এটা খুবই নিচু সম্প্রদায়। তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এইসব হতাদর উপেক্ষার আঘাত, হতাদর মানে হচ্ছে যেখানে কোনো সম্মান নাই, কোনো আদর নাই, এমন এরকম ভাবেই তো উপেক্ষা করে ছোট লোক, এটা লোক বলে। ধরো রিক্সাওয়ালা শ্রেণী বা মেথর, সুইপার বা যারা বাসায় কাজ করে, তো তাদেরকে যেভাবে উপেক্ষা করছো, হতাদর উপেক্ষার যে আঘাত, বেদনার যে নির্মমতা, একবার কল্পনা করিয়া দেখো দেখি। ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না? মানে তুমি নিজেই কি ভয় পেয়ে যাচ্ছ না? তোমাকে যখন বলা হচ্ছে যে এইরকম ভাবে যদি তোমাকে হচ্ছে অপমান করা হয়, ভাই তুমি নিজে কেমন ফেস করবা? মানে তুমি নিজে কেমন ফিল করবা ভাই? তোমাকে যদি এখন বলা হয় এই অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, চালা ছোট রিক্সাওয়ালার জাতটাই এমন, তোমার কি এই কথাটা বলা ঠিক ভাই? তুমি যে বললে রিক্সাওয়ালা জাতটাই এমন, আজকে তুমি শিওর তুমি যে আজকে রিক্সাওয়ালা হও নাই, এটার পুরোপুরি কি তোমার নিজের কৃতিত্ব? তুমি যদি আজকে একটা খুব দরিদ্র ঘরে জন্মগ্রহণ করতা, আজকে তোমাদের একটা সত্য কাহিনী শোনাই। আহ গ্রামেই ছিল, ক্লাস 9-এ যখন পড়ে, ওরও অনেক স্বপ্ন ছিল ওনার, যে উনি পড়াশোনা করে অনেক কিছু হবে, এটা সেটা। তো তার বাবাটা হঠাৎ করে মারা যায়। তার একটা বোন ছিল ছোট, 4-5-এ পড়তো ওই সময়। তো বড় সন্তান সেই। তোর বাবাটাকে দাফন করা হয়। কি করবে, এই সংসারটা এখন চলবে কিভাবে? স্বপ্ন কিন্তু ওরও ছিল, ওর স্বপ্নটাকে তখন জলাঞ্জলি দিতে হয়। মানুষের লাইফ যে মানুষকে নিয়ে কি খেলা খেলতে পারে, এটা আমরা কল্পনাও করতে পারি না। সে তখন, ওদের একটা জমি ছিল, ওটা বিক্রি করে প্রবাসী শ্রমিক হিসেবে তাকে সৌদি আরবে পাঠানো হয়।
তার কষ্টের দিন শুরু হয়। পরবর্তীতে ওই বোনটা অনেক ভালো মানুষ হয়েছিল, সে একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পায়, অনেক বড় কিছু। কিন্তু আহ, এটাই মানে স্বপ্ন তো তারও ছিল, ওই রিক্সাওয়ালাও তো তারও থাকতে পারে। আর রিক্সাওয়ালা কি পেশা না? আলাদা করে মহান পেশা বলতে কোনো কিছু নাই, পৃথিবীতে সকল পেশাই মহান পেশা। ঢাকা মেডিকেল কলেজের ওখানে গেলে কিছু ভ্যানওয়ালা দেখতে পাবা, যেই রোগীগুলার অ্যাম্বুলেন্স নেওয়ার টাকা নাই বা একটা সিএনজি নেওয়ারও টাকা নাই, ওই ভ্যানওয়ালা গুলো হচ্ছে তাদেরকে নিয়ে যায়। তুমি কি বলবা, এই ভ্যানের পেশাটা কি কম মহান? তোমার আমার অনেকের চেয়ে অনেক অনেক মহান কাজে ওই ভ্যানওয়ালা নিয়োজিত আছেন। ওই ভ্যানওয়ালার উসিলাতেই আল্লাহ এই রোগীগুলোর একটু চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, আলাদা করে মহান পেশা বলতে কোনো কিছু নাই। আমাদের এই পতিত পতিত মানে যেটা একদম পড়ে গেছে, বাতিল চন্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে তাহাদেরই মতো দিন ও বসন পড়িয়া, বসন মানে হচ্ছে জামা কাপড়, আর দিনও মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা, এরকম যে বাজে অবস্থা বা খারাপ অবস্থা, এরকম আর কি। মানে তাদের মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পড়িয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে মাথা উঁচু করে তার সম্মুখে তার সামনে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন বাসিতে সুর দেই। বোধন মানে হচ্ছে বাসি, বোধন বাসিতে সুর দেই। কিশোর, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ। কিসের দুঃখ কিসের দৈন্য, দৈন্য মানে খুবই খারাপ অবস্থা এরকম, লজ্জা তো বুঝলাম, কিসের ক্লেশ ওইটাও একই অবস্থায় বোঝাচ্ছে আর কি, মানে কি এত খারাপ অবস্থাটা কি নিয়ে এটাই বোঝাচ্ছে। তো এই বোধন হচ্ছে বাঁশি, মানে সরি, এখানে হচ্ছে বোধ জাগিয়ে তোলার বাঁশি। নর্মাল বাঁশিকে বোধন বলা যায় না, বোধন বাঁশি বলতে বুঝিয়েছে, এটা আসলে তিনি একটা উপমা দেখিয়েছেন যে এই বাঁশির মধ্য দিয়ে যেন বোধ ফিরে পাচ্ছে এমন। আচ্ছা, এখন আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, তার আগে বলে নেই আমাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো আজকের ক্লাসে আমরা সৃজনশীল লেখার নিয়ম নিয়ে কথা বলবো এবং আমি হাতে কলমে দেখাবো। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় ভোগে এটা নিয়েই, এবং স্বভাবতই বাংলায় A+ মিস হওয়ার একটা কারণ হচ্ছে সৃজনশীল টাইমলি শেষ করতে পারে না। তো আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, তার আগে আমাকে এখন একটু বলো তোমরা কে কে সৃজনশীল টাইমলি সবগুলো শেষ করে আসতে পারো না? হ্যাঁ, উৎপীড়ন মানে হচ্ছে সাফাওয়েত, ওই অত্যাচার এটাকে বলতে পারো। খেয়াল গিয়ে জেলায় প্রথমে সমিত, চমৎকার। আভিজাত্য মানে হচ্ছে খুবই অভিজাত, মানে খুব বড় ফ্যামিলি থেকে জন্মেছে এমন কাছে পারে না। এই সংখ্যাটা দেখলাম অলমোস্ট 700-র মতো স্টুডেন্ট বলছে যে তারা পারে না। ভাস্বর মানে বলতে পারো একদম জল জল করছে, যদি এখানে যেটা বোঝানো হচ্ছে যে তোমার আত্মাটার যেমন ভ্যালু আছে ওর আত্মাটারও ভ্যালু আছে। কুষ্টিয়া কেমন লাগলো সুঞ্জয়? অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, পারো না পারো না। এখন আমি যেটা বলবো, এখন সবচেয়ে বেশি মনোযোগ দাও, সবচেয়ে বেশি মনোযোগ দাও। এখন এখন আমাদের ক্লাসের আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে আমরা কথা বলবো, কারণ আমি এখন চ্যাটটা পজ করে দিয়েছি। তুমি যতই ভালো পারো না কেন, তুমি যদি পরীক্ষায় ঠিকমতো অ্যান্সার করে আসতে না পারো, তোমার ভালো পারার আসলে কোনো মূল্য নাই। পরীক্ষায় তোমাকে বলবে না প্রবন্ধটা আমাকে একটু বুঝাও, তোমাকে উত্তর করে আসতে হবে। আর পরীক্ষায় ভালো করা আর ভালো পারা দুটো কিন্তু ভিন্ন স্কিল। তোমরা এমন অনেককে দেখবা যে সারা বছর অনেক পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো করতে পারে না। আবার অনেকে হ্যাঁ মোটামুটি পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় অনেক ভালো করে আসে। কারণ পরীক্ষায় ভালো করার যে স্কিলটা, ওটার জন্য পরীক্ষায় কি করতে হবে কিভাবে করতে হবে ওই বিষয়টাও প্র্যাকটিস করতে হয়। আমরা এবারে সেটাই দেখব। তো আগে একটু বলে নেই গল্পের উৎসটা নিয়ে, তারপরে আমি যাচ্ছি। এটা হলো গিয়ে বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুলের জন্ম শতবর্ষ সংস্করণের প্রথম খণ্ড থেকে সংকলন করা হয়েছে। আচ্ছা আমরা আমরা যাব, আমরা চলো তার আগে আমি পাঠ পরিচিতি যাওয়ার পরে তার আগে একটু আমি সরাসরি একটু অনুশীলনীতে যাই এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় তোমাদেরকে এটার আমি একটা আজকে কোনো HW দিব না, আজকে জাস্ট এটা নিয়ে একটা ধারণা দিব তোমাদেরকে। প্রথমত আমরা যখন সৃজনশীল প্রশ্ন পড়ব আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের হাতে সময় আছে 19 মিনিট। এটা এই 19 মিনিট থিওরি, আমার আবিষ্কৃত এই থিওরি ফলো করে আমার যে শিক্ষার্থীরা আগে হচ্ছে কোনোভাবেই শেষ করে আসতে পারতো না এবং শেষের সৃজনশীলটার গ ঘ অনেকে ছেড়ে আসতো, এখন আলহামদুলিল্লাহ সবাই SSC এবং HSC তে খুবই সুন্দর মতো সব শেষ করে এসে রিভিশনও দিয়ে আসতে পেরেছে। 19 মিনিট মানে 19 মিনিট,
এর চেয়ে একটুও বেশি সময় নিবা না। অনেকে করো কি, প্রথম একটা দুইটা সৃজনশীল প্রশ্ন এত সুন্দর করে লিখতে যাও, হাতের লেখা দেখে মনে হয় যেটা হাতের লেখা না, সে ক্যালিগ্রাফি কম্পিটিশন করতে এসেছে বা আর্ট কম্পিটিশনে নেমেছে। পরের গুলোতে মানে যাচ্ছে তাই অবস্থা, এবং শেষের গুলো পইরা বুঝাই যায় না, নিজেরটা নিজেও পইরা বলতে পারবে না যে কি লেখছে। দেখো, এটা তোমার পুরো জীবনের ক্ষেত্রে পারফেকশনিজম মানে পারফেকশনিস্ট হওয়া আসলে কোনো ভালো মানুষের কাজ না, ঠিক আছে? এবং পারফেকশনিস্টরা জীবনে খুব একটা কিছু করতে পারে না। পারফেকশনিস্ট কারা? যে সবসময় সবকিছু পারফেক্ট ভাবে হবে এরকম তার অপেক্ষা থাকে, পারফেক্ট টেবিলটা থাকবে, পারফেক্ট হবে, তারপরে সে পড়তে বসবে। এরকম ভাবে আসলে হয় না। কি হবে, তুমি যেটা আছে তুমি ওটাই করো, শেষ করাটা গুরুত্বপূর্ণ, পারফেক্ট ভাবে করাটা গুরুত্বপূর্ণ না। এটার উদাহরণ দিই, চলো। তুমি সৃজনশীল প্রশ্ন শেষে যখন গ ঘ ছেড়ে আসছো একটার ভাই, বা একটা পুরোটাই ছেড়ে আসতেছো, তোমার নাম্বারটা দিবে কোথায়? অন্তত তুমি যদি শেষ করে আসো, তুমি যদি মোটামুটিও লিখে আসো, তোমাকে নাম্বার দিবে। আর তুমি প্রথম একটা দুটা সৃজনশীল এত সুন্দর করে লিখতেছো, মনে হচ্ছে তুমি মানে তোমাকে কি বলো, তুমি শিল্পকর্ম সৃষ্টি করতেছো, তোমাকে কত দিবে বলতে? 10-এ হাইস্ট, হ্যাঁ 10-এ 10ই দিবে। ধরলাম ওই দুইটাতে তুমি এতই ভালো লিখলা, দুইটাতে তুমি দুইটা মানে 20-এ 20 পাইলা, আর বাকি তো তুমি ছাইরা আসলা ওখানে ভাই, একটা 7 ছাইরা আসলা, আরেকটা তুমি 2-3 ছাইরা আসলা, তাহলে লাভ কি হইলো? তার চেয়ে তুমি যদি সব শেষ করে আসো, তুমি এর চেয়ে আরো বেশি মার্কস পাবা। মোট মোট মানে টোটাল নম্বরটা এর চেয়ে আরো বেশি হবে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এটা কি আমরা একটু দেখি। আচ্ছা, এটা আমরা একটু দেখি। প্রথমে আমরা সৃজনশীলের উদ্দীপকটা পড়লাম, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি যে কিভাবে আমরা অ্যান্সার করব। খুবই মনোযোগ দিয়ে দেখো। আমরা এটা পড়লাম, এখন পরে আমার কাছে মনে হতে পারে যে আরে কিছু ওয়ার্ডের মানে তো আমি বুঝি না রে ভাই। আরে কি রে, ব্যথিত বক্ষে, এটা মানে কি? নব উত্থান। আচ্ছা, আমি মোটামুটি ভাবার্থটা তো বুঝেছি। এটা দিয়ে কি বুঝিয়েছে? তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, মানে কাউকে সেবা করতে মজুর মুটে কুলি এদের জন্ম হয়েছে। আচ্ছা, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, মানে তোমার জিনিসপত্র বহন করতে বা তোমাকে বহন করে নিয়ে যেতে যারা নিজেদের গায়ে ধুলা লাগালো, তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান। আচ্ছা, তাদেরকে অনেক সম্মান করে সম্বোধন করা হচ্ছে। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাদেরই ব্যথিত বক্ষ, তাদেরই বুকের ব্যথায় বা তাদেরই এই বেদনা বা কষ্টের উপর পাড়া দিয়েই হচ্ছে পৃথিবীর উত্থান আসে বা কোনো একটা পরিবর্তন আসে। আমি বুঝলাম অর্থটা। এবারে আমি ক আর খ অ্যান্সার করব, অর্থাৎ জ্ঞানমূলক অ্যান্সার করব। চলো আমরা দেখি, ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায়? এটা 1 নম্বর, আমরা এটা মনে রাখবো, যত নম্বর তত প্যারা। যত নম্বর তত প্যারা, অর্থাৎ যদি 1 নম্বর হয় তাহলে 1 প্যারা, 2 নম্বর হলে 2 প্যারা, 3 নম্বর হলে 3 প্যারা, 4 নম্বর হলে 4 প্যারা। প্রথমটা যদি 1 নম্বর, এটা আমরা কতটুকুতে লিখবো? আমরা এটা একটা লাইনে লিখবো, সর্বোচ্চ একটা লাইন, এক লাইনে লিখবো এটা। এক লাইনের চেয়ে একটুও বেশি আমরা নেব না। ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায়? ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা যায়। ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায়? জাতি বলা যায়। দ্যাটস ইট, গেল। এরপরে আমরা কই যাচ্ছি? খ নম্বর, আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন? এই প্রশ্নের মান কত? 2। তাহলে এটা 2টা প্যারায় আমরা লিখব। আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন? আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না কারণ আমরা আমাদের 10 আনা জনশক্তিকে উপেক্ষা করে আসছি। আচ্ছা, একটা বিষয় বলে নেই, ক আর খ অর্থাৎ জ্ঞানমূলক আর অনুধাবনমূলক কিন্তু সরাসরি মুখস্থ করে উত্তর করতে হয়। অর্থাৎ এখানে উদ্দীপক থেকে কোনো কিছু দেয় না। উদ্দীপকের সম্পর্কটা প্রথম আসে গ নম্বরে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে। ক আর খ এই দুটো হচ্ছে আমাদের মেমোরি থেকে লিখতে হয়। ক তো একটা ডিরেক্ট, যে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে ব্যক্তি সমষ্টিকে জাতি বলা যায়, এটা হচ্ছে প্রবন্ধের একটা লাইন। এরপরে আসি আমরা আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন। এই খতে আমরা প্রথমে এক কথায় উত্তরটা দেব। দেখো, আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন, হ্যাঁ এক কথায় উত্তরটা তুমি দিয়ে দিলা, শেষ, 1 নম্বর পেয়ে গেলা। কিন্তু এইবারে এই যে এই কথাটা বললা, এটাকেই একটু ডিটেইলসে লিখবা। ডিটেইলসে লিখলে তুমি আরো 1 নম্বর পেয়ে যাবা। আমি আবার বলি, প্রথমে তুমি যেই প্রশ্নটা করেছে এক লাইনে এটার উত্তর দিবা, দ্বিতীয় প্যারায় এটাকে একটু এলাবোরেটলি লিখবা, আরো 1 নম্বর পেয়ে যাবা। তাহলে তুমি 2 পেয়ে গেলা। তোমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন অনুধাবনমূলক লিখবো,
অনুধাবনমূলক লেখার সময় আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ বলছি, যাদের হাতের লেখার ধরলাম তোমার ফন্ট সাইজটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, এবং তুমি একটা লাইনে স্ট্যান্ডার্ড যতটুকু মানুষ লিখে ওইরকমই লিখো এভারেজ, তুমি আধা পৃষ্ঠা লিখবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এত কম লিখলে কি হবে? দেখো, তুমি যদি এখন বেশি বেশি বাড়িয়ে বাড়িয়ে লিখতে গিয়ে তুমি শেষ না করতে পারো, তাহলে লাভটা কি? এতটুকু লিখে কি ফুল মার্কস পাওয়া যাবে? আলবত 100% ফুল মার্কস পাওয়া যাবে। যদি তুমি ভেতরে ছাইপাশ লেখো তাহলে পাওয়া যাবে না। এখন তুমি যদি মনে করো যে টিচার তো আর কি, আমার মতো চালাক কে আছে এই দুনিয়াতে, আমি ভিতরে লিখে দিব রাম শাম যদু মধু কদু, যা মনে আসে আমি লিখে দিব, লিখে দিতে পারো। তোমার যদি নিজ উদ্যোগে যদি তোমার ধরা খাইতে ইচ্ছা হয়, তুমি ধরা খাইতে পারো, এটা তোমার ইটস আপ টু ইউ। আধা পৃষ্ঠা লিখবা, কতটুকু? এটা আধা পৃষ্ঠা লিখবা, দ্যাটস ইট, শেষ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি যত সুন্দর করে বাংলা লিখেছেন, ছোট লোকদের ঐক্যবদ্ধ মহাশক্তির যথার্থ মূল্যায়ন, আমি তো এত সুন্দর করে বাংলা লিখতে পারি না। কোনো প্রবলেম নাই, সৃজনশীলে তোমার যেটা উত্তর তুমি অতটুকু লিখে দাও, তুমি ফুল মার্কস পেয়ে যাবা। সৃজনশীলের সুবিধা হলো এটাই, সৃজনশীলে পূর্ণ নম্বর খুব সহজে পাওয়া যায় বাংলায়, যদি ফরম্যাট ঠিকঠাক করে লেখা হয়। কিন্তু যদি ফরম্যাট ঠিকঠাক করে লেখা না হয়, তুমি ভেতরের লেখা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতোও লিখে থাকো, কোনো লাভ নাই, তুমি নম্বর পাবা না ঠিকঠাক। আগে যখন আমরা রচনামূলক লিখে লিখে বাংলায় মানে উত্তর করতাম, আমাদের পক্ষে কিন্তু পূর্ণ নম্বর তোলাটা খুব কঠিন ছিল, খুব কঠিন ছিল। কারণ ওই রচনামূলক লিখে লিখে ভাই পূর্ণ নম্বর তোলা তো কমপ্লেক্স। কিন্তু তুমি যদি এইভাবে ফরম্যাট মেইনটেইন করে করে লিখো, সৃজনশীল যেটা, এখানে 10-এ 10 পাওয়া খুবই সম্ভব। 10-এ 9 পাওয়া তো খুবই সহজ, 10-এ 10ও পাওয়া যায় যদি লেখাটা খুব সুন্দর হয়। আমার 1 আর 2 গেল। এখন আমাকে বলো, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এরপরে আমরা প্রয়োগমূলকে যাব। হ্যাঁ, আমাকে বলো, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বলো। তাসনিম জিজ্ঞাসা করেছিল কোল দেবার অর্থ কি? এখানে মূলত বুঝিয়েছে মহাত্মা গান্ধী যেভাবে সবাইকে কাছে টেনে নিয়েছে, এটাকেই বুঝিয়েছে আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। চ্যাটটা পজ করে দিয়ে আমরা প্রয়োগমূলকে চলে যাচ্ছি। প্রয়োগমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ প্রয়োগমূলকে প্রথম, হ্যাঁ আমি জানি রূপম তোমাদের 5টা সৃজনশীল এবং 2টা বর্ণনামূলক, আগে সৃজনশীল নিয়ে শোনো, তারপরে বর্ণনামূলকের কথা। আর বর্ণনামূলক তো আর তোমার এখান থেকে আসতেছে না। হ্যাঁ, আমরা যাচ্ছি। তো আমি কি বলছিলাম কথাটা? আমি বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োগমূলক, কারণ প্রয়োগমূলকে প্রথম উদ্দীপক নিয়ে কথা আসবে। এখন প্রয়োগমূলক হচ্ছে কত নম্বর? প্রয়োগমূলক হচ্ছে 3 নম্বর। তাহলে এটা কত প্যারা হবে? এটা 3 প্যারা হবে। কারণ আমরা জানি যে যত নম্বর তত প্যারা। আমরা কি জানি? আমরা জানি যত নম্বর তত প্যারা। প্রয়োগমূলক কত নম্বর? প্রয়োগমূলক হচ্ছে 3 নম্বর। তাহলে এটা কত প্যারা? এটা হচ্ছে 3 প্যারা। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। এটা যেহেতু 3 নম্বর, এটা 3 প্যারা প্রয়োগমূলক। এবারে আমরা এই প্রয়োগমূলক নিয়ে একটু কথাবার্তা বলবো, বা প্রয়োগমূলককে আমরা একটু লিখে দেখাবো। তার আগে আমাদের জেনে নেওয়া ভালো যে আমাদের সৃজনশীল প্রশ্নগুলোকে আমরা সবসময় কিছু ক্লাসিফিকেশনসে ভাগ করে থাকি প্রত্যেকটাতে। আচ্ছা, প্রথমেই এক কথায় উত্তর করতে হয়। আবার শোনো, এক কথায় উত্তর করতে হয়। কি বলেছে? 1 নম্বরে এক কথায় উত্তর করেছো, 2 নম্বরে করেছো, একইভাবে 3 নম্বরেও করবা। এই এক কথায় উত্তরের প্যারাটাকে বলে জ্ঞানমূলক প্যারা, এবং এই জ্ঞানমূলক অংশটাকে যখন একটু ডিটেইলসে লেখা হয়, সেই অংশটাকে বলা হয় প্রয়োগমূলক প্যারা। এবং থার্ড প্যারাটাকে বলা হয়, সরি, এই সেকেন্ড প্যারাটাকে বলা হয় অনুধাবনমূলক প্যারা, থার্ড প্যারাটাকে বলা হয় প্রয়োগমূলক প্যারা। এবং ওই প্যারাতে যেই প্রথম উদ্দীপক নিয়ে কথা আসবে, আমি আবার বলছি মন দিয়ে শোনো, তোমার থার্ড প্যারাতেই সর্বপ্রথম উদ্দীপক নিয়ে কথা আসবে। থার্ড প্যারার আগে তুমি উদ্দীপকের কোনো নামই নিবা না, কোনো নামই নিবা না উদ্দীপকের। চলো আমরা দেখি। উদ্দীপকের মজুর মুটেও কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের সমর্থক ব্যাখ্যা করা হয়। নামই নিবা না বলতে বোঝাচ্ছি মানে উদ্দীপকের সাথে তুলনা করে বা উদ্দীপকের ভেতরের কথাটাকে নিজের মতো বর্ণনা করে, এটা আমরা করব না থার্ড প্যারার আগে। আচ্ছা, আমি সরেজমিনে দেখাই। চলো, আমি কি আবার প্রশ্ন করতে যাচ্ছি। উদ্দীপকের মজুর মুটেও কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাদের সমর্থক? কাদের সমর্থক? এক কথায় আমি এটা উত্তর দিব। তার মানে আমার এই প্রশ্নের জ্ঞানমূলক উত্তরটা আমার যাবে উদ্দীপকের মজুর মুটেও কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের তথাকথিত ছোট লোক সম্প্রদায়ের সমর্থক। তথাকথিত ছোট লোক সম্প্রদায়ের সমর্থক। এক কথায় উত্তর দিয়ে দিলাম, অর্থাৎ আমার জ্ঞানমূলক ডান। আমি কত নম্বর পেলাম? 1 নম্বর পেলাম। আশা করি তোমরা বুঝলে। এবার এটাকে একটু এক্সপ্লেইন করে লিখব।
দেশ ও জাতির সার্বিক উন্নতি ও অগ্রগতি নির্ভর করে মানুষের সম্মিলিত কর্মপ্রচেষ্টার উপর। কোনো একটি বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর পক্ষে এককভাবে উন্নয়ন ঘটানো সম্ভব নয়। যুগে যুগে যত উন্নতি ও অগ্রগতি হয়েছে তা সবার ঐক্যবদ্ধ শ্রমের মাধ্যমেই হয়েছে। এটার উচ্চারণ একক, ঠিক আছে, একক না, একক, হ্যাঁ, মাধ্যমেই হয়েছে। গেল। আমি কি করলাম দেখো, আমি এটা কি একটু ডিটেইলসে লিখলাম, আরো এক পেয়ে গেলাম। উদ্দীপক নিয়ে কোনো কথাবার্তা বলেছি? বলি নাই। উদ্দীপক নিয়ে কথাবার্তা আমরা এখন বলবো প্রয়োগমূলক প্যারায়, এবং এই প্রয়োগমূলক প্যারাটা মূলত একটা কম্প্যারিজনের মধ্যে যায়। অর্থাৎ উদ্দীপকে কি বলেছে, আমার মূল প্রবন্ধে কি আছে, এই দুটোর মাঝে একটা কম্প্যারিজন। উদ্দীপক মূল প্রবন্ধ, উদ্দীপক মূল প্রবন্ধ, উদ্দীপক মূল প্রবন্ধ, এরকম। চলো, উদ্দীপকের কবিতাংশে কবি সমাজের নিম্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ জয়গান গেয়েছেন। বুঝলাম, কবি এখানে বড়লোক বলে আত্মপরিচয় দানকারী তথাকথিত ভদ্র সম্প্রদায়ের উন্নত জীবনমান নিশ্চিত করতে যারা দিনরাত পরিশ্রম করে চলেছে সেই শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরেছেন। এসব মানুষের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উল্লেখকৃত তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের সমার্থক। আচ্ছা, বুঝলাম। আলোচ্য প্রবন্ধে লেখক বলেছেন এসব মানুষের উপরই আমাদের দেশের দশানো শক্তি নির্ভর করে। এসব মানুষের উপরই আমাদের দেশের দশানো শক্তি নির্ভর করে। ঠিক আছে, দেখো উদ্দীপক আর মূল লেখার সম্পর্কটা কিভাবে যায়। প্রথমে কিন্তু উদ্দীপক নিয়ে কথা তিনি বলছেন, বলার পরে কি হলো, ধরো যে এতটুকু বললাম যে কি কি উদ্দীপকে তুলে ধরেছেন, হ্যাঁ, এরপরে আমরা চলে গেলাম এসব মানুষ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উল্লেখকৃত ছোটলোক সম্প্রদায়ের সমর্থক। মানে উদ্দীপকে ফার্স্টে কি বলছে, এরপরে এদেরকে নিয়ে আমার মূল প্রবন্ধে কি বলেছে, এই কথাটা আমি বলছি। এই তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের অন্তর কাচের মতো স্বচ্ছ। তাদের অবহেলা করার কারণেই দেশ আজ অধঃপতনের দিকে ধাবিত। দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হতে পারছে না। প্রবন্ধের এই উপেক্ষিত মানুষেরা উদ্দীপকের মুটে মজুর কুলিদের সমার্থক। আমি 1 নম্বর পেয়ে গেলাম। আমি এটা কতটুকু লিখবো, এই গ নম্বরটা, আমি গ নম্বরটা লিখবো 1.5 পৃষ্ঠা, সরি 1 পৃষ্ঠা। আমি বলতে পারি ভাই এত ছোট ছোট করে লিখবো, যদি তোমার হাতের লেখা অনেক ফাস্ট হয় তুমি চাইলে 1.5 পৃষ্ঠা লিখতে পারো। আর এটা আমি বলছি একটা এভারেজ ফন্ট, এবং যারা মোটামুটি এভারেজ সাইজে লিখে থাকে, কিন্তু এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 বানাইতে পারো, বাট এর বেশি না। আর তুমি 19 মিনিট মানে 19 মিনিটই রাখবা। বড় বানাবা মানে এই না যে 19 মিনিট এটা তুমি 25 মিনিট সময় নিয়ে লিখবা। আমি 19 মিনিট সময়টা হিসাব করেই বলেছি যে তোমার বর্ণনামূলকও একটা 19 মিনিট করেই নিবা। কারণ তোমার হচ্ছে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, পানি খাওয়ার প্রয়োজন পড়তে পারে, তোমার কলমের কালি শেষ হয়ে অনেক কিছুই হতে পারে। তো তুমি যদি এই প্র্যাকটিসটা আগে থেকেই না করো, এসএসসি টাইমে তোমার হলের মধ্যে ম্যাজিস্ট্রেট আসতে পারে, অনেক কিছু হইতে পারে। তুমি যদি আগে থেকে প্র্যাকটিসটা করে থাকো তাহলে তুমি সাকসেসফুলি এটা শেষ করতে পারবা। কিন্তু যদি তুমি এইরকম একটা চর্চা রেখে থাকো যে ভাই সমস্যা নাই, এটা আমি 25 মিনিট নেই, পরের টানেলে আমি 13 মিনিট নিয়ে লিখবো, এটা কোনো কথা হইলো নাকি ভাই? তুমি পরে 13 মিনিট আলটিমেটলি লিখতে পারবা না। তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিচ্ছ তুমি যদি এই কাজটা করে থাকো। এই কাজটা তুমি করবা না। হ্যাঁ, এরপরে আমরা যাচ্ছি, আমাদের শেষ এটা। এবার আমরা যাচ্ছি উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা যেহেতু 4 নম্বর, স্বভাবত এখানে আমাদের 4টা প্যারা হবে। 4 নম্বর মানে 4টা প্যারা হবে। এখন এই 4 প্যারার মধ্যে আমাদের বিষয়গুলো কিভাবে হয়ে থাকে, বিষয়গুলো হওয়ার মধ্যে আমরা দেখব যে এটা কিভাবে হয়। সেটা হলো, প্রথমে আমি এক কথায় উত্তরটা দেব। উদ্দীপকের মূল ভাব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। উদ্দীপকের মূল ভাব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটি যথার্থ। ফার্স্টে বলেছে যথার্থতা নিরূপণ করো। যথার্থতা নিরূপণ করো মানে কি? মানে হচ্ছে এটা যথার্থ কি, এটা কি ঠিক কথাটা। এই যে আমি কথাটা বললাম যে উদ্দীপকের মূল ভাব মানে উদ্দীপক যে কথাটা বলেছে ওটার যে মিনিংটা, আর উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের যে মিনিংটা, এটা হচ্ছে এটার খণ্ডাংশ, মানে এটার ফুল মিনিংটাকে ক্যারি করে না, এটার কিছু অংশকে ক্যারি করে। তো আমি বললাম যে হ্যাঁ আপনি কথাটা ঠিক কইছেন, এক কথায় উত্তর দিয়ে দিলাম, অর্থাৎ এটা জ্ঞানমূলক অংশ উত্তর করে ফেললাম, 1 পেয়ে গেলাম। এবার আমি অনুধাবনমূলক অংশ উত্তর করব। এই জ্ঞানমূলকের যে কথাটা এটাকে একটু এলাবোরেটলি লিখবো, প্যারা চেঞ্জ করে, তাহলে আমি আরো 1 নম্বর পেয়ে যাব। আমি পাইলাম। এরপরে আমি যেটা করব, আমি হচ্ছে প্রয়োগমূলক অংশে যাব। প্রয়োগমূলক অংশে যাবার আগে তোমাদেরকে উচ্চতর দক্ষতা নিয়ে কিছু কথা বলে নেওয়া উচিত। উচ্চতর দক্ষতা বা হায়ার এফিসিয়েন্সি, এই প্রশ্নগুলোতে একজন শিক্ষার্থীর একটা দক্ষতা একটা শিক্ষার্থীর সিদ্ধান্ত নেবার যে দক্ষতা সেটা যাচাই করা হয়। আমরা আসলে তোতা পাখির মতো অনেক কিছুই পড়ি, কিন্তু আমরা এটা জানি না যে আমরা কেন পড়ছি।
আগ্রহ হচ্ছে মনোযোগের মূল চালিকা শক্তি। মানে মনোযোগ তখনই আসে যখন ওই বিষয়ে আগ্রহ থাকে। আর আগ্রহ থাকতে গেলে আগে জানতে হয় যে এটা আমি কেন করছি। তো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, উচ্চতর দক্ষতা তোমার নিজের জীবনের ক্ষেত্রেও। তুমি যদি এগুলোকে প্রপারলি প্র্যাকটিস করে করে পরীক্ষায় লিখতে পারো, তোমার নিজের কমিউনিকেশন স্কিলও একদম অনেক অনেক উন্নত হয়ে যাবে। কেমন দেখো, যে ধরো তোমার কাছে আমি একটা কমেন্ট জানতে চাই, তোমার কাছে একটা, তো ধরো তোমার কাছে আমি জানতে চাইলাম যে তুমি, তোমার একটা নতুন মোবাইল দরকার। এখন নতুন মোবাইলটা কেন দরকার, এখন তুমি কি করবা? ধরো নতুন মোবাইলটা কেন দরকার তোমার, তুমি ধরো বললা যে শিক্ষতে টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমার আব্বুর যে মোবাইলটা, আব্বু অফিসে থাকে, সেটা আমি ব্যবহার করতে পারি না। অফিস থেকে ফেরার পরে তার অফিসিয়াল কাজে ফোন টোন আসে, আমি ব্যবহার করতে পারি না। আবার দেখা যায় অনেক সময় তিনি হচ্ছেন অফিসের কাজে দেরিতে আসেন, শিক্ষক ক্লাসটা মিস যায়। আর আমার আম্মুর যে মোবাইলটা, তিনিও যেহেতু কাজ করেন, মানে তিনিও যেহেতু ওয়ার্কিং লেডি, সো আমি সেটাও ঠিকমতো ব্যবহার করতে পারছি না, কখনো কখনো ব্যবহার করলেও সমস্যা হচ্ছে। তো আমি দাদির মোবাইলটা দিয়ে ক্লাস করি, কিন্তু দাদির মোবাইলটা অনেক পুরনো, ওটা দিয়ে শিখো অ্যাপে আমি প্র্যাকটিস বুক দেওয়া, দেখা, এক্সাম দেওয়া, এগুলো দেখতে অনেক সময় হ্যাং করে। তুমি এগুলা বলে তারপর ফাইনালি তুমি বললা এই জন্যই তোমার এটা দরকার। দেখো, এই যে তুমি কথাটা বললা তোমার মোবাইলটা দরকার, তোমার দাবিটা প্রস্তাবনের আগে বা দাবিটা উত্থাপনের আগে তুমি কিন্তু অনেকগুলো গ্রাউন্ড সৃষ্টি করলা। গ্রাউন্ড ওয়ান, তোমার আব্বুর মোবাইলটা টাইমলি পাও না। গ্রাউন্ড টু, তোমার আম্মুর মোবাইলটা টাইমলি পাও না। গ্রাউন্ড থ্রি, তোমার দাদির মোবাইলটা অনেক ওল্ড ফ্যাশনড, এটার কারণে তুমি শিখোর ফিচারগুলোকে অ্যাক্সেস করতে পারো না। সর্বোপরি তুমি টাকা দিয়ে শিখোতে ভর্তি হয়েছো, বাট তুমি তোমার টাকাটাকে হালাল করে নিতে পারছো না বা উসুল করে নিতে পারছো না তোমার নিজের সীমাবদ্ধতার কারণে। এই জন্য তোমার একটা মোবাইল দরকার। ফলশ্রুতিতে তোমার রেজাল্টও যেহেতু খারাপ হচ্ছে, তোমার মোবাইলটা দরকার। এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা। এখন এইভাবে গ্রাউন্ড সৃষ্টি করে উচ্চতর দক্ষতা অ্যান্সার করতে হয়। জ্ঞানমূলক গেল, অনুধাবনমূলক গেল, এবারে আমার প্রয়োগমূলক। দেখো, প্রয়োগমূলকে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো, প্রয়োগমূলকে আমরা কি করব, প্রয়োগমূলকে হচ্ছে আমাদের উদ্দীপক নিয়ে কথা বলতে হয়। উদ্দীপক নিয়ে কথা বলার পরে আমাদেরকে একটার সাথে আরেকটার একটু তুলনা করতে হয়। এই যে উদ্দীপকে কি ফুটে উঠেছে, আবার এইদিকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের সঙ্গে কি সাদৃশ্যপূর্ণ গেল, আরো 1 নম্বর পাইলা। 1+1+1 3 কিন্তু হয়ে গেল। এবং লাস্টে হচ্ছে তোমার উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে প্রাবন্ধিক বলেছেন সমাজের বৃহৎ অংশ, মানে কৃষক, শ্রমিক, চন্ডাল, মুচি, এগুলো এরা অবহেলিত শক্তির হিসাবে তারা দশানা শক্তি, হেন তেন হেন তেন হেন তেন বলে তুমি ডিসিশন দিলা যে এই দশানা শক্তির উদ্বোধন ও প্রয়োজনীয়তার যেসব দিক আলোচ্য প্রবন্ধে প্রতিফলিত হয়েছে সেগুলো উদ্দীপকে প্রতিফলিত হয় নাই। এই জন্যই তো শুরুতেই এসেছিল মন্তব্যটা, যেটা একটা খণ্ডাংশ, এটার পূর্ণ অংশ না, সেখানে একটি বিশেষ দিকই প্রতিফলিত হয়েছে। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 1+1+1+1 সমান সমান 4 নম্বর তুমি পেয়ে গেলা, এবং এখানে 4 প্যারায় তুমি লিখবা। আর আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে 4 প্যারায় লেখার পাশাপাশি তুমি এটা কতটুকু অংশ জুড়ে লিখবা, এটাও গুরুত্বপূর্ণ। তুমি এটা 1.5 পৃষ্ঠা জুড়ে লিখবা, 1.5 পৃষ্ঠা জুড়ে তুমি এটা লিখবা। সো এই হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতার উত্তর। এখন আমি তোমাদেরকে আবারও চ্যাপ্টার রিজুম করে দিচ্ছি, তোমাদের মনে কি প্রশ্ন আছে সেটা জিজ্ঞেস করো। ক্লাস তো বেশিক্ষণ নাই, আর ক্লাস আছে কয়েক মিনিট আছে। তোমরা কেমন বুঝলা সৃজনশীল কিভাবে উত্তর করতে হয়, এটা আমাকে আগে বল। এবং তোমরা কিন্তু মাস্ট করবা, ছাই পাশ মানে এটা খুবই খারাপ অবস্থা নরোত্তম। হ্যাঁ, ডিটেইলে কিভাবে লিখলে ভালো হবে, তোমরা হচ্ছে যে এইটা দেখো, আমি তো তোমাদেরকে, তোমরা তো ক্লাস শেষে হচ্ছে এই পিডিএফটা পেয়েই যাও, তো তখন তুমি এখানে দেখলেই বুঝবা। আর এক্সাম গুলো মাস্ট দিবা শিখো অ্যাপে। শিখো অ্যাপ আর শিখোর সাথে অন্যান্য এডটেক প্ল্যাটফর্মের ডিফারেন্স এটাই, এটা ফেসবুক গ্রুপ বা কোনো জুমের বা গুগল মিটের ক্লাস না। তোমার এই যে এক্সাম থেকে শুরু করে সবকিছু, ধরো তুমি তোমার সারা বাংলাদেশে তোমার অবস্থানটা কোথায় এবং পড়াটা তোমার ভালো মতো হচ্ছে কিনা সবকিছু তুমি পেয়ে যাবা। বর্ধমান মানে যেটা, বর্ধমান শব্দের অর্থ তো যেটা বাড়ছে, আরে বর্ধমান তো এখানে বুঝেছে জেলা। ভুরুঙ্গামারির একজন আছে বলে কি, আমি কিন্তু ভুরুঙ্গামারিতে অনেকবার গেছি। আমি পাগলার হাটে গেছি, আমি ভুরুঙ্গামারি পাগলার হাট। ওকে, আমার মনে হয় যে আর তেমন কোনো ভ্যালিড প্রশ্ন এখানে আমি দেখতে পাচ্ছি না। সো আমাদের ক্লাসটা আমরা শেষ করে দিব। আমি এখন শেষ করার আগে একটু, এখানে কয়েকটা অবজেক্টিভ আছে জাস্ট 3টা, ওটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। আমি একটু পাঠ পরিচিতিটাতে যাব, এরপরে আমাদের ক্লাসটা আমরা এখন শেষ করে দিব। পাঠ পরিচিতিটাতে আগে একটু যাই।
অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা। অবিভক্ত ভারতবর্ষ বলতে যখন আমরা ব্রিটিশ ঔপনিবেশিকতার অংশ ছিল, একজন জিজ্ঞেস করছে নিরূপণ মানে কি। এই যে নিরূপণ করেছেন মানে হচ্ছে ধরো এটা তিনি এইভাবে বর্ণনা করেছেন, এটা বলতে পারি এইভাবে তিনি জিনিসটাকে বলেছেন। প্র্যাকটিস বুক তো অফকোর্স পড়বা। হ্যাঁ, অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদন করে এটা পাঠ্যভুক্ত করা হয়েছে। এই প্রবন্ধে কাজী নজরুল ইসলাম জাতি, ধর্ম, সমাজ ভেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড়, উঁচু নিচু, ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা প্রয়োজন। বিশ্বের বুকে একটি জাতি মর্যাদাবান রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। তো এই ছিল আমাদের আজকের হচ্ছে আমাদের ক্লাসটা। আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সঙ্গে ইনশাল্লাহ আবার দেখা হবে আমার খুব শীঘ্রই। আর এই তো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, যদি পড়তে পড়তে কোনো প্রশ্ন জাগে, তোমাদের ফেসবুক গ্রুপ থাকবে, ওখানে তোমরা প্রশ্নগুলো লিখবা, ইনশাল্লাহ আমরা উত্তর দিয়ে দিব।